বাংলাদেশের যে ইউনূস সরকার সেই ইউনূস সরকারের পতন হতে পারে এবং তার অন্যতম কাণ্ডারি হতে পারে ভারত এবং ওয়াকারুজ্জামান সিন্ডিকেট। তার পিছনে আরও একটা বিষয় কিন্তু কাজ করছে, যেটা গোটা বাংলাদেশকে যে কোনো মুহূর্তে তলিয়ে দিতে পারে। সেইটা হলো জামাতে ইসলাম। বাংলাদেশে তাদেরকে একেবারে নিষিদ্ধ দল ঘোষণা করা হয়েছিল এই শেখ হাসিনার তরফ থেকে বা আওয়ামী লীগ সরকারের তরফ থেকে। ঘুরপথে এই জামাতকে অস্ত্র এবং টাকা সাহায্য করতে চাইছে পাকিস্তান। একটা চাল কিন্তু চালতে পারে জামাত, এবং সেই চালটা কিভাবে সেই প্লটটা সাজানো হচ্ছে সেইটা নিয়ে আজকের মূল অনুষ্ঠান। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, এবং এই যে নজরদারি বা বাংলাদেশের গোটা অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, তার অন্যতম কারণ বাংলা এবং বাঙালি। এবং এই বাংলা এবং বাঙালির দিকে নজর রাখতে গিয়ে গোটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক কিভাবে তার পতন হয়েছে বা ঠিক কিভাবে সামাজিক অবক্ষয় হয়েছে, সেই চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং এর আগে বহু অনুষ্ঠানে আমি বারবার করে বলেছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কি হতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে ইউনূস বা ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে ঠিক কি পরিস্থিতি বা কি হতে পারে তাদের, ঠিক এই যে বিষয়টা, সেই বিষয়টা মাথায় রেখে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশের যে ইউনূস সরকার সেই ইউনূস সরকারের পতন হতে পারে এবং তার অন্যতম কাণ্ডারি হতে পারে ভারত এবং ওয়াকারুজ্জামান সিন্ডিকেট। এবং ওয়াকারুজ্জামান সম্প্রতি কেন চিকেন স্নেক লাগোয়া একটা বিমানবন্দরে গিয়েছেন, সেখানে কি মিটিং করেছেন সেটা বলেছি। এবং ঠিক সেইখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যে ভারতীয় সেনা কেন বাংলাদেশের ভূখণ্ডে পা দিয়েছে, বা কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের রাতের ঘুম উড়েছে। কিন্তু বিশেষজ্ঞরা আরও একটা দিক ভুলে যেতে চাইছেন না। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে দুটো বিষয় যদি মাথায় রাখা যায়, একদিকে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, অন্যদিকে ইউনূস সিন্ডিকেট, এই দুটো সংঘাতকে যদি দেখা যায়, তার পিছনে আরও একটা বিষয় কিন্তু কাজ করছে, যেটা গোটা বাংলাদেশকে যে কোনো মুহূর্তে তলিয়ে দিতে পারে। সেইটা হলো জামাতে ইসলাম। এবং প্রাথমিকভাবে জামাতে ইসলামের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে ঐতিহাসিক সম্পর্ক। ঠিক সেই সম্পর্কের মেলবন্ধন বা সুতো যদি এই মুহূর্তে আরও শক্ত হয়, তাহলে এইটা পরিষ্কার যে বাংলাদেশ কিন্তু আরও একটা পাকিস্তান হওয়ার পথে, এবং সেইটাই হয়তো চাইছে জামাতে ইসলাম। এবং ঠিক সেই পরিস্থিতি দিকে দিকে এগোচ্ছে, তার অন্যতম কারণ আজ এই অনুষ্ঠানে আমি সেটা বলবো। প্রাথমিকভাবে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট বা ইউনূস সিন্ডিকেটের যে সংঘাত, সেই সংঘাতে ওয়াকারুজ্জামানের ভারতের সাহায্য তারা নেবে কিনা সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে কে ক্ষমতায় বসবে সেটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটা আন্তর্জাতিক একটা বিষয় এবং জিওপলিটিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়। ঠিক অন্যদিকে যেটা বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ কিন্তু আরও একটা পাকিস্তান হওয়ার পথে, এবং ঠিক সেই যে পাকিস্তান বানানোর যারা কাণ্ডারি, সেইটা হলো জামাত এবং জামাতে ইসলাম। আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে, ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা অন্যান্য ক্ষেত্রে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এবং সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া ক্ষমতা দখল করছে জামাত এবং জামাতের যে ছাত্রদল বা ছাত্র শিবির। প্রাথমিকভাবে জামাতে ইসলাম কিন্তু এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, যে প্রেক্ষাপটটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কিন্তু শূন্যস্থান পূরণের পথে হাঁটছে। এবং ঠিক সেই জামাত যারা কিনা বা যাদের কিনা এই শেখ হাসিনা বা শেখ হাসিনার পতনের আগে 2024 সেপ্টেম্বর মাসে যাদেরকে মৌলবাদী দল হিসেবে এবং যারা ধর্মীয় সংকট তৈরি করার অভিযোগে বাংলাদেশে তাদেরকে একেবারে নিষিদ্ধ দল ঘোষণা করা হয়েছিল এই শেখ হাসিনার তরফ থেকে বা আওয়ামী লীগ সরকারের তরফ থেকে, ঠিক এই জায়গায় সবথেকে বড় খেলা ঘটতে পারে। প্রাথমিকভাবে আমরা দেখেছি এর আগে যদি ইতিহাস ঘাটা যায়, তাহলে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ ছিল জামাত ইসলামের বহু নেতাকর্মীরা বাঙালি হত্যায় একেবারে লিপ্ত হয়ে উঠেছিল। ঠিক সেই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জামাত যে ষড়যন্ত্র তারা করেছিল, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বরাবরই ছিল। ওদিক থেকে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জামাতের যে আমির ইতিমধ্যে শফিকুর রহমান, তার সঙ্গে রাষ্ট্রপুঞ্জের বৈঠক হয়েছে। এছাড়া পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারেরও বৈঠক হয়েছে। এটা সম্প্রতি ঘটে যাওয়ার ঘটনা। এবং ঠিক এই জায়গায় বিশেষজ্ঞরা মনে করছেন যে একটা চাল কিন্তু চালতে পারে জামাত, এবং সেই চালটা কিভাবে সেই প্লটটা সাজানো হচ্ছে সেইটা নিয়ে আজকের মূল অনুষ্ঠান। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র নির্বাচন সংগঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ক্ষেত্রে ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠান বা রীতিমতো সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বলা ভালো 23টি আসনের মধ্যে 20টি আসনই জিতেছে
ইসলামী ছাত্র শিবির, এবং এই ছাত্র শিবিরের যে ক্ষমতা দখল করার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই বিএনপি বা অন্যান্য ক্ষেত্রে যে ছাত্রদল যারা ক্ষমতায় আসার জন্য তারা লড়াই করেছিলেন, কিন্তু তারা কেউই কোনোভাবে দাগ ফোটাতে পারেনি বা কামড় বসাতে পারেনি, বরং সেই জায়গায় জামাত কামড় বসাতে পারছে। তার অন্তর্নিহিত অর্থ কোথাও গিয়ে জামাত ইসলাম তাদের দাঁত শক্ত করে ফোটাতে রেডি। এবং ঠিক সেইটা বেশ কিছু ক্ষেত্রে আমরা সবাই জানি। ঢাকায় কিভাবে ইউনূস ক্ষমতা দখল করার পর বলা ভালো ইউনূস জামাত ইসলাম বা বিএনপির ঘাড়ে হাত রেখে এই ছাত্রদলকে সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করার পর ঠিক কিভাবে ঢাকার রাস্তায় অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশে জঙ্গিদের প্রলাপ বা জঙ্গিদের যে আস্তানা ঘাঁটি বেড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে আনসারুল্লাহ, মুজাহিদ্দিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠন পাকিস্তান থেকে বাংলাদেশেও ডেরা বানিয়েছে। সেটা অবশ্য ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য, সেই জিওপলিটিক্যাল বিষয় আমি আলোচনা করেছি এর আগে। কিন্তু এই জায়গায় জামাতে ইসলামের সঙ্গে হাত মিলিয়ে যে কর্মকাণ্ড পাকিস্তান চালাচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে পাকিস্তান স্বাভাবিকভাবেই বুঝতে পারছে যে কোনোভাবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে সেক্ষেত্রে আরও একটা পাকিস্তান বানানো সহজ, এবং সেক্ষেত্রে সেনাদের একাংশও কিন্তু জামাতকে ঘুরপথে সাহায্য করবে। কারণ সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে এটা প্রকাশিত হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশের সেনার যে অন্তর্নিহিত যোগাযোগ সেইটা কিন্তু ইলেকশনের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে নাহিদ ইসলামের যে দল এনসিপি বা অন্যান্য ক্ষেত্রে বিএনপির তরফ থেকে একই অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এই যে চিত্রটা উঠে আসছে যে বারবার বিভিন্ন ক্ষেত্রে ছাত্র নির্বাচনে ক্ষমতা দখল করা, এবং ঠিক চারটে বিশ্ববিদ্যালয়, চারটে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বড় বিশ্ববিদ্যালয়গুলিতে জামাত ইসলামের এই প্রভাব সেটা 1971 বা 1972-এর পর থেকে আর তেমনভাবে দেখা যায়নি। বলা ভালো এর আগে বিএনপির যে দল বা অন্যান্য ক্ষেত্রে খালেদা জিয়ার যে স্বামী তাদের যে দল, তারা কিন্তু 1981 সালে একবার ক্ষমতা দখল করলো। সেক্ষেত্রে জিয়াউর রহমানের মৃত্যুর পর তারা কিন্তু আর কোনোভাবে দাগ ফোটাতে পারেন। ঠিক সেই জায়গায় জামাতে ইসলাম এইবার যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে সেটা কিন্তু ঘুরপথে পাকিস্তানকে সঙ্গে নিয়েই বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং এক্ষেত্রে আমি যে বিষয়টা একটু বলতে চাইবো যে পাকিস্তান এক্ষেত্রে ডিরেক্ট ইনভলভমেন্ট দেখাবে, তার কারণ সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে ইশাক দার বা বিদেশমন্ত্রী তারা একেবারে ডিরেক্ট পাকিস্তানে আসছে কোনোরকমভাবে পাসপোর্ট বা অন্য কোনো উপায় ভিসা ছাড়া, এবং ভিসা ছাড়া তাদের যে এই এন্ট্রি সেটা ইউনূসকে করতে বাধ্য করা হয়েছে বলে ইতিমধ্যে সূত্রের খবর। একদিকে ইউনূস ফাপড়ে পড়েছে, তার কারণ একদিকে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে বিবাদ, অন্যদিকে তার গদি হলফ করার জন্য, তার গদি কেড়ে নেওয়ার জন্য তা একেবারে দল নিয়ে তলে তলে একেবারে প্ল্যান বা ব্লু প্রিন্ট বানাচ্ছে, ছক বানাচ্ছে এই জামাতে ইসলাম। প্রাথমিকভাবে এই ইশাক দার পাকিস্তানের বিদেশমন্ত্রী যখন বাংলাদেশে সম্প্রতি এসেছিলেন, তিনি আগে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে। এই শফিকুর রহমানের সঙ্গে যে গোপন বৈঠক হয় সেইখানে কোনো মিডিয়া অ্যালাউড ছিল না, এবং সেই বৈঠকের পর প্রাথমিকভাবে শফিকুর রহমান বা ইশাক দার কেউ কোনো কথা বলতে চাননি। তবে বিশেষজ্ঞ মহল বা গোয়েন্দাদের তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে যে ঘুরপথে এই জামাতকে অস্ত্র এবং টাকা সাহায্য করতে চাইছে পাকিস্তান। এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে চট্টগ্রামের একটা পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় এই জামাতে ইসলাম তাদের যে সংগঠনকে আরও শক্তিশালী করছে, এবং ঘুরপথে কাবুল থেকে অস্ত্র আসছে এবং আর্থিক সাহায্য পৌঁছচ্ছে। ঠিক সেই আর্থিক সাহায্য, সেই অস্ত্রের মাধ্যম দিয়েই গোটা বাংলাদেশ আরও একটা পাকিস্তান হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে। ঠিক এই জায়গায় ওয়াকারুজ্জামান সিন্ডিকেট এবং ইউনূস সিন্ডিকেট একটা শো অফ মাত্র, এবং ঠিক সেটাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আরও একটা পাকিস্তান বাংলাদেশ কিন্তু হতে চলেছে। কারণ একদিক থেকে আমরা দেখেছিলাম 1971-এর সমসাময়িক ঘটনায় কিভাবে অত্যাচার করা হয়েছে বাঙালিদের উপর, কিভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে অত্যাচার করা হয়েছে, 30 লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল। ভারত সেই সময় ইন্টারফেয়ার না করলে বা ইন্দিরা গান্ধীর ইন্টারফেয়ারেন্স না থাকলে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না। ঠিক সেই জায়গায় বিএনপি এই মুহূর্তে আন্দোলন করা বা ক্ষমতা দখল করার জন্য মুখিয়ে রয়েছে, কিন্তু কোনোভাবে বিএনপি, খালেদা জিয়া বা তারেক রহমান তারা যে কোনোভাবে দাগ ফোটাতে পারবে না, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো তার অন্যতম প্রমাণ। এবং ঠিক এই জায়গায় আরও যে বিষয়টা আমি বলবো, একটা অন্য সাইট অবশ্যই এইখানে রিলিভেন্ট, তার কারণ প্রাথমিকভাবে যে চিত্রটা সামনে এসেছে সম্প্রতি ঢাকার রাষ্ট্রপুঞ্জের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার তিনি বৈঠক করেছেন, এবং বৈঠক করেছেন আমির শফিকুর রহমানের সঙ্গে। সেই বৈঠকে রোহিঙ্গা ইস্যু উঠে এসেছিল। এই রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু, অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ এই রোহিঙ্গাদের একচেটিয়া তারা কাকে ভোট দেবে,
কিভাবে তাদেরকে ইউটিলাইজ করা হবে সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ মানববন্ধন যে করিডর, যে সেতু, সেই মানববন্ধন করিডর কিন্তু কোনোভাবে হয়নি। সেক্ষেত্রে রোহিঙ্গাদের একটা ইস্যু বা সমস্যা কিন্তু বাংলাদেশে রয়েছেই। এবং সেই রোহিঙ্গাদের যদি কোনোভাবে এটা বোঝানো যায় যে ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে যদি কোনোভাবে জামাতকে ক্ষমতায় বসানো যায়, সেক্ষেত্রে শরিয়াত আইন প্রতিষ্ঠিত হবেই বাংলাদেশে, এবং সেইটাই চেষ্টা আসলে ঘুরপথে, এবং সেক্ষেত্রে আরও একটা পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ। এবং অন্যদিকে এই রোহিঙ্গাদের ব্যবহার করে জঙ্গি সংগঠনে কাজে লাগানো, জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে হওয়া, বা অন্যান্য ক্ষেত্রে গোটা বাংলাদেশে অরাজকর পরিস্থিতি তৈরি করা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন করা, সেইটা কিন্তু আরও সহজ হয়ে যাবে এই জামাত ইসলামের জন্য বা পাকিস্তানের জন্য। এবং সেক্ষেত্রে ঘুরপথে আরও চাপে পড়বে ভারতবর্ষ। ঠিক এই চেষ্টা বা এই পরিকল্পনাই করছে না তো জামাত ইসলাম, পাকিস্তান এবং ঘুরপথে অন্য কোনো জঙ্গি দলগুলো? যদি তাই হয়, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ভারতের গোয়েন্দা বিভাগ বা ভারত কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টা নজরে রাখছে। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকজন সেনা ইন্টেলিজেন্স তারা কিন্তু ঢাকায় পৌঁছেছিল এবং ঢাকায় বিভিন্ন ক্ষেত্রে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এবং সেক্ষেত্রে এই গোয়েন্দা রিপোর্ট বা গোয়েন্দাদের তরফ থেকে যে তথ্য উঠে আসছে, সেইটা কিন্তু ভারত অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকশন নেবে, এবং সেই অ্যাকশন জামাত ইসলামের বিরুদ্ধে কীভাবে ব্যাকফায়ার করে সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।